আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইলেকট্রিসিটি বা আপনার ওয়াটার বিল বা গ্যাস বিল। বিদ্যুৎ বিলের, গ্যাস বিলের কিংবা পানি বিলের এগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে একটা নিয়ম কানুন থাকে যে কেউ যদি এগুলো বেশি ব্যবহার করে তার চার্জটা হবে বেশি, কেউ যদি এটার মাত্রা কম ব্যবহার করে হবে কম। আরো সহজে বুঝাই, পানি, গ্যাস আর বিদ্যুৎ এগুলো আমাদের এতটাই গুরুত্বপূর্ণ অংশ যেগুলো বেশি ব্যবহার করলে এটা শেষ বা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে গভর্নমেন্ট এগুলো ব্যবহারের মধ্যে উৎসাহ দিয়েছে যে তোমরা যদি লাইট একটা জায়গায় 5টা জ্বালাও তাহলে প্রতি লাইট প্রতি তোমার পড়বে হলো 200 টাকা করে। তাহলে 5টার জায়গায় মাসে 1000 টাকা। আর যদি তোমরা 3টা লাইট জ্বালাও তাহলে 150 টাকা করে পড়বে। আর যদি একটা লাইট জ্বালাও তাহলে 100 টাকা করে পড়বে। তাহলে 5টা লাইট আর একটা লাইট, 5টা লাইট যদি এক একটা রুম হয়, 4 রুমে লাইট কয়টা? 4টা। 4 রুমে লাইট 20টা। 4টা। 5টা লাইট যদি এক রুমে হয়, 4 রুমে লাইট কয়টা? আচ্ছা, 4 পাঁচা 20, 20টা। 20টা স্যার। 20টা। 4টা কিভাবে হয়? তাহলে আমি এক রুমেই 5টা লাইট লাগাইলাম, তাহলে আর এরকম 4 রুম আছে, তাহলে 20টা লাইট জ্বালাইলাম। আমি যে 20টা লাইট জ্বালাইলাম, এই লাইটটা বিদ্যুৎ কিনে কিন্তু ব্যবহার করছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনে গিয়ে দেখা যায় যে এটা লস প্রজেক্ট। 5 টাকাটা যদি 15 টাকা নেওয়া যায়, বর্তমানে 5 টাকা বিল, আর যদি 15 টাকা নেওয়া যায় তাহলে খরচ মিলিয়ে কিছু প্রফিট গভর্নমেন্টের থাকতে পারে। কিন্তু সেই 15 টাকাটাকে গভর্নমেন্ট জনগণের প্রয়োজনে 10 টাকা ভর্তুকি দিয়ে 5 টাকা দিয়ে সার্ভিসটা যখন দেয়, তখন সরকার জনগণকে উৎসাহের জন্য এই পদ্ধতিটাকে চালু করে। যেমন বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলে যদি আমরা নিচে একটা নিয়ম দেখি যে কোন মিটারে যদি 150 ইউনিটের নিচে ব্যবহার হয় তাহলে তার থেকে প্রতি ইউনিট প্রতি 3 টাকা 75 পয়সা করে চার্জ করা হবে বিল বাবদ। আর যদি কোন মিটারে যদি 500 ইউনিটের উপরে বিল হয় তাহলে প্রতি ইউনিট প্রতি তার থেকে বিল না হবে 8 টাকা করে। কত করে? 8 টাকা করে। 8 টাকা। এই যে 8 টাকা করে বিল করবে, তাহলে 5 আটা কত? 40। তাহলে প্রতি ইউনিটের মধ্যে দেখেন 8 টাকা করে নিবে। আর যদি 150 ইউনিট ব্যবহার করি তাহলে মাত্র 3 টাকা 75 পয়সা, প্রায় অর্ধেক থেকেও বেশি সাশ্রয়। প্রায় অর্ধেক থেকেও বেশি কি সাশ্রয়। তো কিভাবে সাশ্রয়টা হয়? আমি এক রুমে 5টা ফ্যান লাগাইলাম, 5টা লাইট লাগাইলাম, 4 রুমে 20টা লাইট লাগাইলাম, ফলে দেখা গেছে আমার মিটারের মধ্যে 500 ইউনিটের উপর হয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2, আমি একটা করে 4টা রুমের মধ্যে 4টা লাইট লাগাইলাম। তো 4টা লাইট যখন আমি লাগাবো আমার প্রয়োজন ফুরিয়ে যাবে। আর 5টা করে যখন লাইট লাগাবো
তখন প্রয়োজনের বাইরে খরচ করা হবে, ফলে আমার বিল আসবে বেশি। আর আমি যখন অপ্রয়োজনীয় খরচ করি, তখন গভর্নমেন্ট চিন্তা করে যে না, ও তো খোলা হাতে চলে, তাকে বাধাগ্রস্ত করতে হবে বিল বেশি দিয়ে, তাহলে সে লাইনে আসবে। আমি যে কষ্ট করে ভর্তুকি দিয়ে বিদ্যুৎটা উৎপাদন করি, সে বিদ্যুতের উৎপাদনের যে অপব্যবহারটা সে করছে, সেটা থেকে সে কিছুটা হলেও কি আসবে, কন্ট্রোল আসবে। যখন একটা ফ্ল্যাট থেকে 4,000 টাকার বিল আসবে, তখন ওই ফ্ল্যাটওয়ালা কি 4,000 টাকা বিল অনায়াসে প্রতি মাসে দিয়ে দিবে, নাকি চিন্তা করবে যে না, আমার এত টাকা কেন বিল আসে? চিন্তা করবে স্যার। চিন্তা করবে। ফলে দেখা গেছে 5টার জায়গায় হয়তো সে 2টা করবে। 5টা লাইট লাগাইলো, সে চিন্তা করবে যে না, 2টা লাইট লাগাই 2 সাইডের মধ্যে, তাহলে মোটামুটি আলো হয়ে যাবে। এতে দেখা গেছে সে কন্ট্রোলে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে জি আমরা স্যার। যেহেতু গ্রাহকদের বিল তৈরি করব, কার কত টাকা বিল আসছে সেটা তৈরি করব, এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো সূত্র এক জায়গার মধ্যে 4টা কথাই প্রয়োগ করতে হবে। এখন কোন কথার অধীনে, কোন সূত্রের অধীনে, কোন নিয়মের অধীনে এই মিটারটা পড়েছে, সেই নিয়ম অনুযায়ী ফলাফলটা এখানে আসবে। স্বাভাবিকভাবে যদি আপনি 151 দেখেন বা 150 দেখেন, তাহলে নিয়ম অনুযায়ী আপনি কত করে বিল দিচ্ছেন? 3 টাকা 75 পয়সা তাহলে আপনি প্রতি এখান ইউনিট। থেকে দেখে কিন্তু কি দিতে পারতেছেন, 2টা মিলে গুণন করতে পারতেছেন, তাই না? জি। এই 2টা মিলে গুণন করলে ফলাফল কোনটা হয় দেখেন, সমান সমান B3 ইন্টু C3। কত আসলো? 23,100 হ্যাঁ, 2,31,150। জি জি। তো 2,31,150 টাকা কেন আসলো? আমরা মিটার নাম্বারের সাথে ইউনিট কি করছি, গুণ করছি। মিটার নাম্বার কি আমার ইউনিট? জি না। বা ইউনিট কি প্রাইস? জি না। প্রাইস না। তাহলে আমাকে গুণন করতে হবে কিসের সাথে? গুণন করতে হবে ওই যে 3 টাকা 75 পয়সার সাথে। ইয়েস। 150 তাহলে আমাকে সমান সমান C2 ইন্টু 3 টাকা 75 পয়সা। 75 পয়সা। তাহলে এইভাবে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা সূত্র ব্যবহার করতে হবে। আমি যদি এভাবে ধরে যদি টান দিই, তাহলে প্রত্যেকটা মিটারকে 3 টাকা 75 পয়সা করে ধরেই ফলাফল আসবে। কিন্তু আমার জি। প্রত্যেকে 3 টাকা 75 পয়সা হবে না, হবে না, এক একজন, যাদের ইউনিট বেশি। এক একজনের এক এক ধরনের বিল হবে। মিটার জি। ইউনিট কম বেশ যেমন হবে, প্রাইসও কি হবে, কম বেশ কম হবে। বেশ হবে। যেহেতু প্রাইসটাও কম বেশ হবে, এই ক্ষেত্রে আমাকে একটা সূত্রের মধ্যে সকল নিয়মগুলো, ফরম্যাট গুলো বা ফর্মুলা গুলো একসাথে তুলে ধরতে হবে। যখন আমি একসাথে সবগুলো নিয়ম কানুন বলে দিব, তখন এক্সেলই খুঁজে খুঁজে বের করবে কোনটার মধ্যে 150 ইউনিটের নিচে, কোনটার মধ্যে 150 ইউনিটের উপরে। জি। এদের অনুযায়ী কত টাকা করে বিল হবে, এইভাবে ফলাফল বের করে দিবে। যেমন সূত্রটা কিভাবে প্রয়োগ করবেন দেখেন, ইফ সমান সমান দিয়ে একটা IF দিতে হবে, সমান সমান দিয়ে একটা কি দিতে হবে, আয়াত দিতে হবে। IF মানে যদি, IF মিন কি, যদি। যদি। যদি ইউনিট, এই ইউনিট মানে হলো এটা, ইউনিটটা কোন ঘরে আছে, সি এর ঘরে। C2 আছে। তাহলে আমাকে এখানে লিখতে হবে যদি লেস দেন সমান সমান 150 কমা লেস দেন, আর এটাকে বলা হয় গ্রেটার দেন। মানে এই তীরটাকে কি বলা হয়, উপরের তীরটাকে, গেটার দেন। উপরের থেকে আর যেটা গ্রেটার দেন। নিচের দিকে বাম দিকে যায় ওই তীরটাকে এটা কি, লেস দেন।
লেস দেন এন্ড গ্রেটার দেন। আমি এখান থেকে নামগুলোর উচ্চারণটা দেখাচ্ছি, দেখেন। লেস দেন, গ্রেটার দেন, দেখেছেন নাম। এবার দেখেন, প্রথম কথা হলো সমান সমান আই এফ লেস দেন ইকুয়াল সি। ইকুয়াল সি 150, কমা যদি 150-এর নিচে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যদি খেয়াল করেন ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে C3। C3। ইফ C3 লেস দেন সমান সমান 150, কমা 150-এর নিচে যদি হয়, তাহলে 150-এর নিচে কত গিয়ে ঠেকবে? 1। 150 1 পর্যন্ত, জি। 1-এর নিচে তার মিটার হয় না, হয় জি না, নিচে কি আর ইউনিট হয়? জি না। তাহলে 150-এর নিচে, তাহলে 1 থেকে কত পর্যন্ত? 1 থেকে 150। এখন 150 সহ ধরবেন না 149 ধরবেন? এটা সমান সমান নিশ্চিত করে। এটা কে নিশ্চিত করে? সমান সমান। সমান সমান। এটা যদি আপনি না দেন আর দেন যদি 150-এর নিচে, তাহলে কত থেকে ধরবে জানেন? কত থেকে স্যার? 149 থেকে নিচে ধরবে। আর যদি এটা সমান সমান দেন, তাহলে 150 সহ 150-এর নিচে, এভাবে ধরবে। আমি সহ অমুক অমুক, আমি সহ জি। অমুক অমুক অমুক। কে যাবে স্যার? আমি সহ অমুক অমুক যাবে। তার মানে হলো আমি সহ মানে হলো 150, জি। আর সমান সমান দিয়ে এটা নিশ্চিত করে। আর যদি বলি যে কে যাবে, তখন বলবে যে অমুক অমুক যাবে। তো যে বললো সে তো বাদ, তাই না? জি। জি। তো এইটা সমান সমান দিয়ে আপনি কি নিশ্চিত হলেন? 150 সহ। ঠিক এই 300 জায়গায়, 300 সহ। এই 500 জায়গায়, 500 সহ। এই 500 জায়গায় 500 সহ। 500-এর উপরে। স্যার এখানে কিন্তু 500 সমান উপরে। সমান নেই, আছে 500 উপরে। না, এই জায়গার উপরে। মধ্যে 500 সহ এখানে সমান 500 সমান। 500 সহ। এখানে কিন্তু 500 সহ নাই, বলা হচ্ছে 500-র উপরে। তো 500-র উপরে কত হবে? 500 ধরে না 501 থেকে? 501 থেকে। কেমনে বুঝলেন 501 থেকে? সমান সমান নাই যে। গ্রেটার দেন দেয়া মানে 500-র উপরে চলে গেলে, অথবা 500 থেকে। এখানে যেহেতু সমান সমান নাই, তাই এই 500টাকে কম্পিউটার কি করবে না, ক্যালকুলেশন করবে না। করবে না। বলা হচ্ছে 500-র উপরে। 500-র উপরে বলছে, তার মানে হলো 501 থেকে শুরু। এক্সেল এটা বুঝে। আর এখানে যেহেতু আমি 500 সমান সমান দিছি, এক্সেল এটা বুঝে ফেলছে যে 500টাকে আগে সূত্রের মধ্যে ধরা হয়েছে। কথা ক্লিয়ার? জি। জি। কোনো ভেজাল আছে? জি না। কোনো ভেজাল নাই। তাহলে সূত্রটা দেখেন, খুব সহজ। এই 4টা সূত্র ব্যবহার করে আমরা একটার ফলাফল বের করব। যেটার ফলাফল বের করব সেটা এই 4টার মধ্য থেকে কোন একটার অধীনে আছে। হয়তো 150-এর নিচে আছে, না হলে 300-র নিচে আছে, না হয় 500-র নিচে আছে, না হয় 500-র উপরে আছে, তাই না? জি। তাহলে এখন দেখেন, আমি এগুলোকে কেটে দিলাম। সমান সমান আই ফার্স্ট ব্র্যাকেট C3
লেস দেন ইকুয়াল সি 150 কমা C3 ইন্টু 3 টাকা 75 পয়সা কম। এই প্রথম সূত্রটা আগে বুঝেন। প্রথম বলা হচ্ছে ইফ। ইফ মানে হলো আমরা যখন একাধিক সূত্র একসাথে প্রয়োগ করি তখন ইফ দিয়ে একটা সূত্র প্রবাদ শুরু হলো, যেটাকে বলা হয় যদি অমুক ঘরের মধ্যে অমুক থাকে তাহলে অমুক ঘরের সাথে অমুক গুণ করা হবে। তাহলে আমি এখানে ব্যবহার করলাম প্রথমে একটা আইএফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে C3 লেস দেন 150 কমা দিলাম। এতটুকু পর্যন্ত একটা শ্বাস ফেললাম। কি ফেললাম? 160 পেলাম। শ্বাস কেমন শ্বাস ফেললাম? যদি C3 ঘরের মধ্যে 150-এর নিচে কোনো অ্যামাউন্ট বা কোনো ইউনিট থাকে তাহলে এই কমা মানে কি? তাহলে তাহলে C3 ঘরের মধ্যে যা থাকবে তার সাথে গুণন করা হবে 3 টাকা 75 পয়সা করে, কমা। তাহলে কথা একটা শেষ, সূত্র একটা শেষ। শেষ। সেকেন্ড সূত্র সেম এটার মতো। সেম কি? এটার মতো এটার মতো। সেম যদি এটার মতো হয় তাহলে আপনারা বলেন। সমান ইফ ইফ, এখানে তো আর সমান হবে না। ইফ হবে। তাহলে ইফ প্রথম সমানটা তো হলো আমরা কিছু একটা করতে যাই, এর জন্য সমান দিলাম। বলেন। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট C3 C3 তারপরে লেস দেন সমান 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 300 কমা কমা ওই এ, ওই C3 রেটটা কত ছিল স্যার? হুম, দেখেন নিচে থেকে দেখেন, C3 ইনটু দেখেন এখান থেকে দেখে নেন। পাঁচ 5 টাকা 25 পয়সা কমা। তার মানে হলো দ্বিতীয় সূত্রটাও আপনারা একটু লেট হলেও বুঝে বুঝে কিন্তু এটা বলেছেন, তাই না? তৃতীয় সূত্রটা আপনারা বলেন। ইফ ফার্স্ট ব্র্যাকেট কমা ফার্স্ট ব্র্যাকেট C3 C3 লেস দেন সমান লেস দেন ইকুয়াল টু তারপর হবে 500 500 500 C3 গুণন শ্বাস ফেলবেন না, কমা দাড়ি ছাড়া যদি বই 500 লেখেন। কমা 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 C3 গুণন ইনটু এরপর এটা কত 8 টাকা রেট 60 টাকা 60 65 টাকা পয়সা 65 পয়সা কমা। কমা কয়টা হলো সূত্র? এবার তিনটা তিনটা আর আছে? আরেকটা আরো আছে। আছে বলেন। ইফ if first bracket ফার্স্ট ব্র্যাকেট C3 C3 নিচের গ্রেটার দেন কেন গেটার দেন? সব লেস দেন দিলাম, আবার এটা গেটার দেন দিব কেন? ওই যে এটা 500 বড় উপরে চলে গেছে। এটার 500 বেশি দে স্যার গ্রেটার তখন দেন লাগে 500 পারবো না। কমা C3 ইনটু কিন্তু 8 টাকা ইনটু 8 তাহলে ফার্স্ট ব্র্যাকেট কয়টা ব্র্যাকেট হলো? ফার্স্ট ব্র্যাকেট 1 একটা 2 তিন 3 4টা 4টা হইছে ফার্স্ট ব্র্যাকেট শুরুটা দিলেন, শেষেরটা দিবেন না? জি সবগুলো দিতে হবে। এই শেষেরটার 4টা দিতে মধ্যে, হবে। শেষেরটার মধ্যে 4টা একদম দিতে হবে। শেষে গিয়ে 4টা দিতে হবে। 1 2 3 4।
এবার ইন্টারেস্ট ইন্টার দেখেন 562 টাকা 50 পয়সা, 562 টাকা 50 পয়সা, 150 ইউনিট মানে প্রথম সূত্রের মধ্যে ছিল 3 টাকা 75 পয়সা করে ধরেন, ঠিক 151 করে দিলে দেখেন কত টাকা বেড়ে যায়। 562 ছিল না, 562.5, দেখেন 562.5 ছিল। তাহলে শুধু এক ইউনিটের জন্য, কয় ইউনিটের জন্য? 1 ইউনিটের জন্য এক ইউনিটের জন্য কত টাকা বিল আসছে দেখেন, 792.75 মাইনাস 562 টাকা 50 পয়সা, 230 টাকা 25 পয়সা শুধু এক ইউনিটের জন্য আসছে। এখানে কোনো ভুল হয়েছে নাকি স্যার? বলেন। মানে আমার তো এই যে হিসাবটা তো 50 পর্যন্ত 3 টাকা 65 পয়সা না কত ওইটা আসবে, তারপরে যেগুলো আসবে ওই 3 টাকা 65 পয়সার উপরে হিসাবটা হবে না, না 3 টাকা সহ ধরে হিসাব হবে? না, তারপরে হিসাব না, হিসাবটা হলো আপনি বেশি করার কারণে আপনার এটা জরিমানা আসে। এই জন্য কি করে, ঢাকার মধ্যে দেখবেন যে কিছু পাবলিক আছে মানে বাড়িওয়ালা, হঠাৎ করে দেখবেন যে রাত্রেবেলা কি করছে, সার্কিট ব্রেকার বন্ধ করে দিছে। বুঝেন নাই? জি জি এখন এটা খুব কম দেখা যায়। একটা সময় দেখতাম বাড়িওয়ালা বিল্ডিং এর লাইন বন্ধ করে দিছে। কেন বন্ধ করছে? আরে ভাই, আজকে যদি আমার 20 ইউনিট হয় তাহলে আমার বিল আসবে 8,000 টাকা। এই 20 ইউনিট যদি রাত্রে না হয়, এটার লেগে বন্ধ করে দিছি, সকালবেলা আবার চালু করে দেবো, কারণ আগামীকাল বিল পরবর্তী তারিখের জন্য আসবে। এই দেখেন, সে চিন্তা করে যে এখানে এক ইউনিট যদি বেড়ে যায় তাহলে আমার এক ইউনিটের জন্য 230 টাকা অতিরিক্ত আমাকে দিতে হবে। কিন্তু এখন তো সবকিছু হলো এই সিস্টেম করে না। আগে ছিল, আদি যুগের সিস্টেম ছিল এটা। আদি যুগের বিলের ইউনিট সিস্টেমটা কি এটা ছিল। এখন কিন্তু এই সিস্টেমে বিল করে না। এখন সবকিছু কিন্তু অটোমেটিক ভাবে প্রত্যেকের আইডি, তাদের গভর্নমেন্টের নিজস্ব সফটওয়্যার রয়েছে, সফটওয়্যার অনুযায়ী বিলগুলো হয়। বুঝতে পারছেন? কিন্তু একটা সময় এই পদ্ধতিতে বিল করা হতো, আর ফলে বিদ্যুৎ খাতে আপনারা প্রায় দেখতেন লস 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 লস। কিন্তু এই বিগত ধরেন 10-15 বছর 20 বছর যাবত কিন্তু এই লস প্রজেক্টটা নাই। 2005-এর আগে দেখছেন প্রায় বিদ্যুতের এই পরিমাণ হতো, লোডশেডিং হতো, আপনি আশ্চর্য হয়ে যেতেন। 24 ঘন্টার ভেতরে মনে হয় 12 ঘন্টা বিদ্যুৎই থাকতাম গরমকালে। এই পরিমাণ কি ছিল লোডশেডিং ছিল। কারণ তখন তখন বিল ছিল সিস্টেম, এটাকে কি বলে, ম্যানুয়াল সিস্টেম। এই সিস্টেমে বিল করত। কখনো কখনো বাড়িওয়ালাদেরকে গলা জবা করে দিত, আবার কখনো কখনো বাড়িওয়ালাদের টাকার কারণে গভর্নমেন্টের ফান্ডের টাকায় নষ্ট করে দিত। এই ম্যানুয়াল পদ্ধতির কারণে যখন ডিজিটাল সিস্টেম হয়ে গেছে তখন এরা আর চুরি করতে পারে না, তখন এরা আর কি করতে পারে না, চুরি করতে পারে না। একদম সোজা স্ক্রিনের মধ্যে ছবি উঠিয়ে দেখে, ওই অনুযায়ী বিল করে। কিন্তু মাঝে মধ্যে এটা করে থাকে, একটা 2 নাম্বারই করে। সে 2 নাম্বারিটা হলো এই পদ্ধতিতে, যেমন এই মাসে আপনার বিল করে দিল 300 ইউনিট, আগামী মাসে বিল করে দিল ধরেন 250 ইউনিট, তারপরে মাসে 350 ইউনিট, তারপর মাসে হঠাৎ করে এসে বললো 500 ইউনিট। সূক্ষ্ম বিষয়টা দেখেন। এর জন্য বলে না যত শিক্ষিত তত বড় চোর। এটা সাধারণ পাবলিক গুলো ধরতে পারে না, সাধারণ পাবলিকটা কি করতে পারে না। তুমি তো করবে, সরকারি কর্মকর্তা কি এরা মূর্খ মানুষ?
সরকারি না। এখন চাকরি করতে হলে এক একজনের কি করতে হয়, বড় বড় ডিগ্রি নিয়ে তারপর আবেদন করতে হয়। তো যারা ডিগ্রি নেয় এরা কিসের জন্য নেয়? লাভের জন্যই তো নেয়, না মানব সেবার জন্য নেয়? আছে এখন বর্তমানে কেউ কোন স্টাফ আছে মানব সেবার জন্য চাকরিতে জয়েন করেছে, জনগণের জন্য কাজ করবে, এমন আছে? যেটা নাই। হাতে গোনা দু একটা যদি থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের জানার মধ্যে নাই। অনেক পরীক্ষা নিরীক্ষার পরে, অনেক টাকা পয়সা খাওয়ানোর পরে যে চাকরিটা পাই, সেই চাকরিটা আসলে জনগণের সেবার জন্য নয়, নিজের জন্য করে। আপনি চিন্তা করে দেখেন, প্রতি মাসে উদাহরণস্বরূপ এখানে বিল আসছে 1500 ইউনিট। প্রতি মাসে আমার একটা বাসার মধ্যে, আমি যখন একটা বাড়ি করি, সে একটা বাড়ি যদি 2 তলাও হয়, তাও তো আমার কমপক্ষে 600 ইউনিট বিল আসা কথা। আমাকে যখন 300 ইউনিট, 250 ইউনিট, 350 ইউনিট এরকম লাগাতার 4-5 মাস 6 মাস বিল করে দেয়, হঠাৎ করে আসে সে যখন 1500 টাকার বিল করে দেয়, এই তিনটা বিলের সমান কি 1500 টাকা হয়? বুঝেন নাই? আমার কথা কি বুঝতে পারছেন? তিনটা বিলের সমান এইটার যে তাহলে বিলের রেট, জি 1500 টাকার বিলের রেট কি সমান? 1500 ইউনিট না 1500 টাকা? 1500 ইউনিট। না না 1500 ইউনিট তো বেশি হলো না স্যার? 300 ইউনিটের যে রেট পড়বে জি সেটা কিন্তু 1500 ইউনিটের মধ্যে সেম রেটে দিবেন আপনাকে। 1500 ইউনিট যদি হয়ে থাকে, আমাদের এই নিয়ম অনুযায়ী আদি যুগ, আদি হিসাবে 8 টাকা ধরেন। 8 টাকা যদি হয়, তাহলে আমার কত টাকা বিল আসলো? 1500 ইন্টু 8 কত? 12,000 টাকা। 12,000 টাকা। আর যদি আমার 300 ইউনিট করে হয়, যদি 5 টাকা করে ধরি, 5 ইন্টু কত? 300 5 ইন্টু 300, 5 ইন্টু 300, তাহলে আমার এখানে বিল আসে 1500। আমি প্রতি মাসে মাসে 1500 দিয়া যখন চতুর্থ মাসে গিয়ে একসাথে 12,000 টাকা টান দিব, স্বাভাবিকভাবে আমি দৌড়াইয়ে যাব কোথায়? বিদ্যুৎ অফিসে, তাই না? জি তো বিদ্যুৎ অফিসে যখন যাব, তখন বিদ্যুৎ অফিসকে বলবো যে আপনার মিটারে বিল আসলে আমার কি করার আছে, তাই না? আপনার মিটারের মধ্যে আছে হলো 1500 ইউনিট। আপনি দেখেন, আজ যে আপনি গত মাসে এত এত থেকে এত পর্যন্ত সিরিয়ালের বিল দিয়েছেন, এরপরে এত ইউনিট থেকে বর্তমানে আপনার ইউনিট চলতেছে এটা, তাহলে এটা থেকে আপনি এটা মাইনাস করেন, কত ইউনিট বলেন? তখন তো আপনি থক হয়ে যাবেন, তাই না? জি তখন আপনি চিন্তা করবেন, হ্যাঁ ঠিকই তো। কিন্তু এই 1500 ইউনিট তো আপনার কারণে বিল হয় নাই, এটা হয়েছে হলো বিদ্যুৎ অফিসের লোকদের কারণে। তারা প্রতি মাসে অফিসে বসে বসে একটা আন্দাজে বিল করে গেছে, আর 4-5 মাস পরে হঠাৎ করে যখন বিল এসে দেখে এত টাকা, তখন ওইটার বিল করে সর্বশেষ এসে। কিন্তু এতে তো দেখা গেছে আপনি নিজেই অনেক লসে আছেন। যেমন আমি জি আরো সঠিকভাবে হিসাবটা বুঝাই। 600 ইউনিট, 550 ইউনিট, 300, 550 ইউনিট, এই তিনটার বিল দেখেন। যদি 600 টাকার ইয়েতে যদি আমরা 6 টাকা করেও ধরি, কত করে? 6 টাকা করে, 6 ইন্টু 600, তাহলে 3600 টাকা। আমরা এখানে লিখলাম 3600 টাকা। 550 ইউনিটে যদি ধরি আমরা 6 টাকা করে, 6 ইন্টু 550 ইউনিট, তাহলে 3300 টাকা। আমরা এখানে দিলাম 3300 টাকা, এখানেও 3300 টাকা, এইখানে ধরেন 3600 টাকা। 4 মাসের একটা হিসাব আপনাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছে। আর যদি আমি এখানে 300 টাকা করে ধরি, তাহলে ধরেন আমার 4 টাকা করে ইন্টু 300, 1200 টাকা। 1200, 250 ইউনিট ইন্টু 4 টাকা, 1000।
এরপর যদি 350 ইউনিট ধরি ইন্টু 5 টাকা 1750 টাকা। এখন দেখেন এইখানে 1500 ইউনিট আসা 12,000 টাকা। এই টোটাল মিলে 4 মাসের বিল কত হলো? এখানে দেখেন বলেন 15,950 টাকা। 15,950 টাকা। এখানে আমরা টাইপ করলাম 15,950 টাকা। আর এই চারটা মিলে বিল কত আসলো? 13,800 টাকা। 13,800 টাকা। খেয়াল করেন এই দুইটা মিলে একটা পদ্ধতি, আর এই দুটো মিলে আরেকটা পদ্ধতি। দুইটা মিলে দেখেন এইখানের মধ্যে এটা হলো ইউনিট, তাই না? প্রতি মাসে যদি রিয়েল ভাবে কিভাবে রিয়েল তো বোঝে, মানে যা আসে তা। মানে যা আসে তা এক্সাক্ট নেট যেটা তার বিল আসবে, মিটারে যা ক্ষয় হয়েছে তাই বিল যদি আসে, এভারেজে গিয়ে তার 600 550 550 600 এমন আসতে পারে নরমালি এই অনুযায়ী যদি। কারণ এই যে আমরা এখানে যে বিল করলাম 4 মাসের বিল আসলে আমাদের 2400 ইউনিট। কত ইউনিট? 2400। ঠিক আমার এই 4 মাসেও বিল আসছে কত দেখেন 2300, তাই না? তবুও আমি এটাও ধরলাম 2400 করে দিয়ে দিলাম দেখেন, ঠিক আছে? তাহলে এইটাও যদি আমার 2400 হয়, এটাও যদি আমার 2400 হয়, দুইটা 2400 আসলো ঠিকই, এটা আসলো সমান তালে, ফলে আমার বিল আসবে 13,800 টাকা 4 মাসে। আর আমি যখন এই পদ্ধতিতে মানে এদের 2 নম্বরের পদ্ধতিতে বিল দিব, কোন মাসে 300 250 350 এভাবে বিল দেব, আর যখন ওরা ক্লোজিং আসবে তখন আমাকে তখন এইভাবে ধরাই দিবে, তখন আমার বিল আসবে 15,950 টাকা। এখন 15,950 মাইনাস 13,800, তাহলে কত টাকা অতিরিক্ত আপনাকে দেওয়া লাগলো? 4 মাসে যদি 2,150 টাকা বেশি দেন, এভারেজে কত টাকা করে বেশি? 550 বা 540। জি 500 যদি ধরি ইন্টু 12 মাস 6,000 টাকা একটা বাড়ির থেকে যদি ওরা এভাবে আউট ইনকাম করে, 6,000 টাকা ইন্টু যদি 1,000 ইউজার থাকে কত টাকা আসলো বলেন? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 60 লক্ষ টাকা। জি। এক বছরে যদি বিদ্যুৎ অফিসওয়ালারা অতিরিক্ত যদি শুধু ধান্দাই করে 60 লক্ষ টাকা, তাহলে এই খাতের জন্য মানুষ চাকরির আবেদন করব না, কোটি কোটি টাকা ঘুষ দিব না, তাহলে কোন খাতের জন্য দিবে? কোন খাতের জন্য দিবে? এক্সেল এর কাজ করতেছেন, তাই এই এক্সেল এর মাধ্যমে আপনার একটা গোপন তথ্যটাই আপনাকে যা শেয়ার করলাম। কথা বুঝতে পারছেন? জি যেহেতু আপনি মিটার ইউনিটের একটা ফর্মুলা বুঝতে পেরেছেন, যেমন এটার মাধ্যমে দেখেন এটা কিন্তু ন্যায্য। ওই লোকটা যদি নিয়মতান্ত্রিক ভাবে আপনাকে বিল দেয়, আপনিও যদি একজন সৎ বাড়িওয়ালা হিসেবে নিয়মতান্ত্রিক ভাবে যদি বিল দিয়ে থাকেন, যদি 4 মাসে 600 ইউনিট 2300 ইউনিট অথবা 2400 ইউনিটও বিল আসে, তাহলে আপনার বিল দেওয়া লাগতেছে 13,800 টাকা। আর যদি তাদের সহানুভূতি দেখতে দেখতে একটা সময় যখন সহানুভূতির ক্লোজিং হয়ে যায়, তখন আপনাকে বিল দেওয়া লাগতেছে 16,000 টাকা। আরো প্রায় 2,150 টাকা অতিরিক্ত দিতেছেন আপনি তাদের সহানুভূতি ভালোবাসা দেখতে দেখতে। কথা ক্লিয়ার? এটা বেশি আসছে কেন? হ্যাঁ, এটা বেশি আসছে কেন, কি জরিমানা নাকি? এটা কেন বেশি আসলো? 600 টাকা, জি 600 টাকার যে রেট সেটা কি
1500 টাকা রেট হবে? না। যেমন 1500 টাকা এটা বলি, এই তিনটা মিলে আপনার ইউনিট আসছে 900। জি 3 মাসে 900 দিল, 1 মাসে দিল 1500। তাহলে তো যে এখানে 900 কে 3 মাসে দিল, ওইটার রেট তো কম ছিল, 3 টাকা 5 টাকা করে রেট ছিল। 1500 টাকা যেটা থাকবে সেটা রেট তার 3 টাকা 5 টাকা হবে না, তখন 8 থেকে 10 টাকা রেট হয়ে যাবে। ডবল বাড়ে গেছে। তাদের একটা তো রুলস আছে, নিচে রুলস, তাই জি না? জি সেই রুলস এর মধ্যে পড়ে যায়, কিন্তু জনগণ বা বাড়িওয়ালারা খেয়াল করে না এটা। যে সকল বাড়িওয়ালারা কৃপণ টাইপের হয়, হিসাবই হয়, একমাত্র তারাই এই বাটপারি গুলো ধরতে পারে। কথা ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, এই যে সূত্রটা ব্যবহার করলাম, সূত্রটা তো শুধুমাত্র প্রথমটাই আপনার আমি বলেছি, বাকিটা আপনারা বলেছেন, কিন্তু আপাতত বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, তাই না? খেয়াল করেন, যদি আমাদের সিটু ঘরের মধ্যে সমান সমান দিলাম, একটা ইফ দিলাম, যদি সিটু ঘর মানে এই যে সিটু ঘর C3, যদি C3 ঘরের মধ্যে লেস দ্যান সমান সমান 150 সহ 150-এর নিচে যদি কোন ইউনিট থাকে, সেই ইউনিটকে গুণন করা হোক। সেই ইউনিট মানে C3 আবার লিখতে হবে, ইন্টু 3 টাকা 80 পয়সা কম। সেই ইউনিটের সাথে 3 টাকা 80 পয়সা করে গুণন করা হোক। সেকেন্ড শর্ত, আই এফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দেন 300 কমা, এখানে একটা সমান সমান দিতে হবে 300 সহ ধরার জন্য। এরপর আবারও C3 ইন্টু 4 টাকা কমা। থার্ড নাম্বার হলো আই এফ ফার্স্ট ব্র্যাকেট C3 লেস দেন 500 সহ 500 সহ 500 নিচে কত গিয়ে থাকবে বলেন দেখি? 300 গিয়ে থাকবে। নিচে যেহেতু বললাম 500 নিচে, তো 500 নিচে তো আর মেনশন করি নাই, কত পর্যন্ত মেনশন করেছি, কিন্তু কম্পিউটার বুঝতে পেরেছে এটা 300-তে গিয়ে থাকবে, কেননা এর আগে আরো কয়েকটা সূত্র Yes, আছে। yes. ফার্স্ট ব্র্যাকেট ইফ ফার্স্ট ব্র্যাকেট C3, এখানে আসবে হলো গ্রেটার দেন, কেননা আগে বলেছিলাম 500, সর্বশেষে গিয়ে নিয়ম থাকে হলো এটা যে এত পর্যন্ত লিমিট দিবে গভর্নমেন্ট, এরপরে গিয়ে বলবে যে এর উপরে যত হবে 500, 5000, 5 লাখ, 5 কোটি ইউনিট, তাহলে প্রতি ইউনিটের জন্য রেট থাকবে সমান। কারণ এইভাবে যদি গ্রোথ বাড়তে থাকে, তাহলে কিন্তু আর যারা ইন্ডাস্ট্রিয়াল ইয়েগুলো করবে তারা কিন্তু আর পোষাইতে পারবে না, পারবে না? যে গ্রোথে বাড়তেছে রেট 3 টাকা 80 পয়সা, 4 টাকা, 5 টাকা, এভাবে 1000 ইউনিট হলো 6 টাকা, 2000 ইউনিট হলো 60 টাকা, এভাবে যদি রেট বাড়তে থাকে, তাহলে কিন্তু যারা ব্যবসায়ী আছে, মার্কেটের ইয়ে আছে, বা বড় বড় বিল্ডিং গুলো আছে, বাসাবাড়ি গুলো, তারা তো পোষাইতে পারবে না, পারবে? এর জন্য সর্বশেষের সূত্রটার একটা লিমিট দিয়ে দিছে যে 500-র উপরে সেটা যত হোক, তাহলে সেটার সাথে গুণন করা হবে C3 ইন্টু 6 টাকা 50 পয়সা, 5 ব্র্যাকেট ক্লোজ করে দিব 4টা ইন্টারেস্ট ব্র্যাকেট, সেই অনুযায়ী 604 টাকা বিল আসছে। 604 টাকা বিল আসছে, আমি যদি এখানে 150 করে দিই, তখন দেখবেন যে বিল আসবে 570 টাকা। কথা ক্লিয়ার? এবার আমরা আমাদের সূত্রটাকে সোজা নিচের দিকে টান দিব, যখন টান দিব যার যার ফলাফল তার তার ঘরে চলে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন প্রশ্ন হলো এটা আমাদের কি ফায়দা? এত সময় ধরে আলোচনা করলাম, এটা আমাদের কি ফায়দা? এই পদ্ধতিতে আর এখন ব্যবহার হচ্ছে না,
হচ্ছে জানা এই পদ্ধতিতে ব্যবহার হচ্ছে না। আমরা পদ্ধতি ব্যবহার হলেও আমরা তো আর বিদ্যুৎ অফিসে কাজ করবো না, করবো? জানা বিদ্যুৎ অফিসে কাজ করবো না। তাহলে কেন এই পদ্ধতিতে আমাদের কি কাজ? মূলত এটা শেখানোর কারণ হলো একটা সেলের মধ্যে একাধিক সূত্র প্রয়োগ করে ওই সূত্রের অধীনে ফলাফল কোনটা সেটা বের করা। এই পদ্ধতি শেখার উদ্দেশ্য হলো এটা। একসাথে একাধিক নিয়ম ব্যবহার করে সেই নিয়মের মধ্যে কোন ইউনিটটা আছে সেই ইউনিটের ফলাফলটা বের করা। এটা যদি আপনারা পারেন তো আগামী ক্লাসে আমাদের পরীক্ষার রেজাল্ট শিট, অটোমেটিক ভাবে পরীক্ষার রেজাল্ট শিট কিভাবে তৈরি করে সেই ক্লাসটা সহজে বুঝতে পারবেন। কেননা আমরা আমাদের একাধিক সূত্র ব্যবহার করি বিভাগের মধ্যে। একাধিক সূত্র আছে না? জি কি একাধিক সূত্র বলেন দেখি? যদি গড়ে এত পায় তাহলে সেই হবে মুমতাজ, যদি গড়ে এত পায় তাহলে সেই হবে জাইয়িদ, যদি গড়ে এত পায় সে তাহলে জাইয়িদ জিদ্দান, আর যদি এত পায় তাহলে সে রাতে, আর এত নিচে হলে সে কি হারিস। কি বলেন? জি তো এই যে অনেকগুলো নিয়ম আছে, এই প্রত্যেকটা ম্যানুয়ালি আমরা কাজ করে আসছি। আমরা এত বছর যাবত পরীক্ষার রেজাল্ট শিটটা কি করে আসছি? ম্যানুয়ালি কাজ করে আসছি। এইভাবে মোট নাম্বার আমরা টানতাম, এরপর গড় নাম্বার বের করতাম, এবার গড় দেখে থেকে কে কত সেটা লিখে লিখে দিতাম। কিন্তু এই পদ্ধতিগুলো আমাদের কোনোটাই দরকার নেই। আমাদের দরকার হলো শুধু প্রাপ্ত নাম্বার গুলো এন্ট্রি করা, বাকি সবগুলো কাজ এক্সেল করে দিবে। বাকি সবগুলো কাজ কে করে দিবে? এক্সেল করে দিবে। আগামী ক্লাসে আমরা এটি শিখব। আচ্ছা, আমাদের মেনু বারের তৃতীয় মেনু ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর মধ্যে প্রথমে রয়েছে পিভট টেবিল। পিভট টেবিল টেবিল এটা আগামী ক্লাসের পরে ক্লাস। পিভট টেবিলের একটা প্রজেক্ট রয়েছে এবং টেবিলের একটা স্বতন্ত্র প্রজেক্ট রয়েছে, দুটা একই দিন আমরা আলোচনা করব। আসেন নেক্সট গ্রুপ, ইলাস্ট্রেশন, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, স্ক্রিনশট, হুবহু মাইক্রোসফট ওয়ার্ড মতো, চার্ট মাইক্রোসফট এক্সেল ওয়ার্ডের মতোই, কিন্তু এখানে আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা চার্টে কাজ করতে গিয়ে এক্সেলের মধ্যে এসে সেই কাজটা করতে পেরেছি বা করা লাগছে, সো এই কাজটা আমরা এখানে আরেকবার পুনরায় আলোচনা করব যখন টেবিলের আলোচনা করব। এটা চার্টের মতো ফিল্টার প্রয়োজন নেই, লিঙ্ক আমাদের প্রয়োজন নেই। এই লিঙ্কটা হলো যে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কোনো একটা সাইডের লিঙ্ককে আমাদের এই শীটের মধ্যে কপি করে আনতে চাইলে, অথবা আমাদের কোন শিক্ষার্থীদের ফটো রয়েছে সেই ফটোগুলোকে যদি আমরা এখানে অ্যাটাচ করতে চাই হাইপার লিঙ্কের মাধ্যমে সেটা করে চাই। টেক্সট বক্স, হেডার এন্ড ফুটার, ওয়ার্ড আর্ট, সিগনেচার, অবজেক্ট, ইকুয়েশন, সিম্বল, এই সবকিছু কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতোই হুবহু। আসেন চতুর্থ মেনু, পেজ লেআউট। এই পেজ লেআউট মধ্যে থিম, পেজ সেটআপ, স্কেল টু ফিট, শীট, তারপর অ্যারেঞ্জ, সবকিছু মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, বাট এখানে শুধুমাত্র একটা ডিফারেন্ট হলো শীট অপশন। শীট অপশন মানে হলো আমরা ভিউ, আমরা যে হেডলাইন গুলো এখানে দেখেছি এবিসিডি গুলো, এগুলোকে আমরা উঠিয়ে দিতে চাইলে উঠিয়ে দিতে পারবো। বাম পাশে 1 2 3 রয়েছে, এগুলোকে উঠিয়ে দিতে চাইলে সেটা উঠিয়ে দিতে পারবো। অর্থাৎ এটা হলো আমার যেই সেল গুলো শো করছে বর্গ সেটা, আর ভিউ হলো আমার শিরোনাম উপরে এবং বাম পাশে। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন শীট রাইট টু লেফট, আমরা আরবি মোড এবং জেনারেল মোড মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে আসছি, কিন্তু এক্সেলে এসে কিন্তু আমরা এখনো জেনারেল মোডে আছি, অর্থাৎ লেফট মোড। কিন্তু কখনো কখনো আমাদের
আরবিতে কাজ করতে হয়, যা আরবি মোড প্রয়োজন হয়। বিশেষ করে অ্যারাবিক কান্ট্রি গুলোতে যখন আমরা কাজ করব, তখন অবশ্য আমাদের রাইট মোড লাগে। সে রাইট মোডটা মূলত এই জায়গাতে। রাইট মোড ক্লিক করলে এখন ডান পাশ থেকে নাম্বারিং গুলো শুরু হয়েছে, এ বি সি ডি এফ জি। আগে ছিল বাম পাশ থেকে এ বি সি ডি এফ জি, এবং 1 2 3 বামে ছিল, এখন 1 2 3 ডাইনি। এখন কাজ যা হবে সব ডান দিক থেকে। এটাই হলো আমার রাইট টু লেফট। আসেন হলো তৃতীয় মেনু, ফর্মুলা এন্ড ডাটা। ফর্মুলা এন্ড ডাটা হলো মাইক্রোসফট এক্সেল এর স্বতন্ত্র মেনু, যা মাইক্রোসফট ওয়ার্ডে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নেই। আর এগুলো স্বতন্ত্র মেনু কেন? যেহেতু এক্সেল বিশেষ যে সকল কাজগুলো রয়েছে, ওই সকল কাজগুলো এই স্বতন্ত্র দুইটা মেনুর মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন রেজাল্ট শিট, পিভট টেবিলে কাজ সম্পন্ন করব, তখন আমরা আমাদের ফর্মুলা, ডাটা, এই দুইটা মেনু নিয়ে আলোচনা করব। রিভিউ ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো, ভিউটাও মাইক্রোসফট ওয়ার্ডের মতো, এখানে বিশেষ কোনো তারতম্য নেই। তো এই ছিল আমাদের আজকের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের কাজ। এবার আসেন মাইক্রোসফট ওয়ার্ড প্রজেক্ট নিয়ে আলোচনা করব বলেছিলাম আজকে ক্লাসে। মাইক্রোসফট ওয়ার্ড আমরা ইতিমধ্যে শিখেছি, এবং মাইক্রোসফট ওয়ার্ড শেষ করেছে প্রায় 5-7 দিন হয়ে গেল। এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের খুঁটিনাটি সকল কমান্ড গুলো আমরা আলোচনা করেছি। বাট আমরা যখন প্রজেক্ট করতে যাই, তখন হিমশিম খেতে হয় আমাদের। কখনো সেটিং, কখনো মেকআপ, কখনো বা কাজের সাজানো গোছানোর ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞতা বা জানা না থাকার কারণে একটা কাজকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি না। যদিও বা আমার কমান্ড জানা আছে, কোন প্রোগ্রামটা কোন জায়গায় রয়েছে, লেখা কালার কোড থেকে করে, পেজ ঘুরাই কিভাবে, পেজের সাইজ কিভাবে নির্ণয় করে, সবকিছু আমরা জেনেছি। এটা কেন যেন আমরা কাজ সম্পন্ন করতে পারছি না। আজকের ক্লাসে আমরা ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, এবং মোটামুটি আরো অনেকগুলো প্রজেক্ট আমরা দেখাবো বা আলোচনা করব, যে প্রজেক্ট গুলো করলে মোটামুটি আমাদের যেই কোনো প্রজেক্ট আমরা কাস্টমাইজ করে তৈরি করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ড এমন একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে কাজ শেষ করতে পারবেন, এই পরিমাণ হাউসফুল কমান্ড আছে। এক একটা টুলের মধ্যে যে কতগুলো কমান্ড রয়েছে আপনারা নিজেও জানেন। সেই কাজগুলো, সেই কমান্ড গুলো বারবার বারবার রিহার্সাল করে আপনার ব্রেনের মধ্যে সেট করতে হবে, যাতে কাজ করতে গেলে কোন কমান্ডটা কোন জায়গায় আছে সেটা যাতে আপনার ব্রেনে বলে দিতে পারে। আপনি যখন কোনো প্রজেক্ট করবেন, সেটা যেই কোনো প্রজেক্ট, মাইক্রোসফট ওয়ার্ড যেই কোনো প্রজেক্ট হোক, সেই প্রজেক্ট গুলো করার জন্য প্রধানত 3 থেকে 4টা নিয়মকে ফলো করবেন। কয়টা নিয়মকে ফলো করবেন? 3 থেকে 4টা। 1 নাম্বার হলো আপনি কোন ক্যাটাগরি কাজ করবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি পেজ সেট আপ করে নেবেন। নাম্বার 1, আপনার কাজের ধরন কি, সেই ধরনের অনুযায়ী আপনি পেপার সাইজটা কি করে নেবেন, তৈরি করে নেবেন। নাম্বার 2, একটা নতুন ফাইল নেবেন, এবং একটা নতুন ফাইল নেওয়ার পরে সেই ফাইলের পেপার সাইজ ঠিক করার পরে আপনি ফাইলটা ওই শিরোনাম অনুযায়ী সেভ করবেন, যে শিরোনাম অনুযায়ী আপনি কাজ করছেন। যেমন একটা দরখাস্ত লিখছেন, যেমন একটা কি দরখাস্ত, অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, এরকম বিভিন্ন ধরনের শিরোনামগুলো অনুযায়ী আপনি কি করবেন, ফাইলটা সেভ করবেন। ফাইল সেভ করার পরে তৃতীয় নাম্বারে গিয়ে আপনি পূর্ণাঙ্গ লেখাটা শেষ করবেন। চতুর্থ নাম্বার লেখা কমপ্লিট হওয়ার পরে গিয়ে এবার আপনি লেখাগুলোকে সাজাইবেন, ছোট করা, বড় করা, কালার করা, ফুল দেওয়া, বর্ডার দেওয়া, মিডল আনা, রাইটে আনা, বামে আনা, যেভাবে আপনার কাজটাকে সাজানোর দরকার ওইভাবে আপনি সাজাবেন। সাজানোর পরে একবার রিভিউতে দেখে নিবেন কাজটা কেমন হয়েছে। এরপরে কি আপনি ভুল হলো কিনা বা কোন ধরনের শাব্দিক বর্ণমালা ইত্যাদি গুলোতে কোন ধরনের ভুল আছে কিনা সেটা দেখার জন্য একটা প্রুফ প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে যদি কোথাও অসঙ্গতি দেখেন সেটা সম্পন্ন করবেন, অর্থাৎ ওই অসঙ্গতি গুলো সুন্দরভাবে সঠিকভাবে কারেকশন করে এরপরে গিয়ে ফাইনালি আপনি প্রিন্ট আউট করবেন আপনার ক্লায়েন্টের ওই কাজটি। এই পদ্ধতিগুলো যেই কোনো কাজের জন্য প্রয়োজন। আমি নতুন একটা ফাইল নিয়েছি এবং আমি একটা কাজ করব, যেটা হলো বাসা ভাড়া দেওয়া হবে। কি দেওয়া হবে? বাসা ভাড়া দেওয়া হবে। বাসা ভাড়া দেওয়া হবে, দোকান ভাড়া দেওয়া হবে, গাড়ি ভাড়া দেওয়া হবে। ওকে, তো এই যে ভাড়া দেওয়া হবে, এই ধরনের টয়লেট গুলো উপর থেকে নিচের এই ধরনের পেজে হয় না। এই ধরনের ফরম্যাটটা হলো, পেজটা হয় পাশাপাশি। পেজটা কিভাবে হয়? পাশাপাশি, মানে হলো ল্যান্ডস্কেপ। ওরিয়েন্টেশন থেকে আপনি ল্যান্ডস্কেপ করে নেবেন। এরপরে গিয়ে আপনি লিখবেন। প্রথম নিয়মটাকে ফলো করলাম, নতুন একটা ফাইল নিলাম এবং ফাইলটা একটা সেভ করে নিলাম। হোম রেঞ্জ দিলাম, হোম রেঞ্জ, এবং পেজটাকে সেটিং করে নিলাম, পাশাপাশি করে নিলাম। এবার কাজ হলো, তৃতীয় নাম্বার কাজ হলো শুধু লেখা। লেখা কমপ্লিট। এখানে আমরা আরো কিছু লিখতে পারি বড় ছোট করার জন্য। এবার সব লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা বড় করে নিই, সেন্টার করে নিলাম। এখন হলো চতুর্থ নাম্বার স্টেপ। কত নাম্বার স্টেপ? চতুর্থ নাম্বার স্টেপ, সাজানো। এটাকে বোল্ড করে নিলাম। মে মাস থেকে দোকান অবলিক বাসা ভাড়া দেওয়া হবে।
যোগাযোগ মোবাইল বিকাশ। আমার একটা কাজ হয়ে গেল। এবার যদি আমি বলি যে না, কাজটা কেমন হয়েছে একটু দেখি, তাহলে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবো, তখন দেখাবে। আপনি যদি এখন প্রিন্ট আউট করেন তাহলে এবার এমন আসবে। আর যদি বলেন যে আমি একটা বর্ডার দিব, তাহলে ইনসার্টে গিয়ে বর্ডার চলে যাবে, পেজে গিয়ে পেজ বর্ডার, এখান থেকে আপনি বর্ডার চুজ করেন, কোন ধরনের বর্ডার দিবেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। কত দিলেন? এবার আপনি প্রিন্ট প্রিভিউতে যাবেন। আরো সময় ব্যয় করবেন, তাহলে আরো সময় ব্যয় করলে তাহলে কাজটাকে আরো সুন্দর করতে পারবেন। যত সময় আপনি ব্যয় করবেন, তত সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। মানে স্যার যত বুদ্ধি এখানে খাটাইবে নাকি? হ্যাঁ, যত বুদ্ধি খাটাবেন তত সুন্দর হবে। ওয়ার্ডের তুলনা মনে হয় এক্সেলটা একটু মনে হয় বেশি না, পেঁচানো বেশি। কোনো কিছু পথ পেছানো নাই, সবকিছু ঠিক আছে, কোনো কিছু পেছানো নাই, সবকিছু ঠিক আছে। শুধু ওইটা আমার হিসেব নিকেশটা আর কি একটু বেশি। তা তো হবে, অ্যাকাউন্ট তো সব জায়গায়, ক্লাসের মধ্যে তো অ্যাকাউন্টের মাথা গরম করে ফেলে, তাই না? জি। হিসেব নিকেশটা কেমন জানি পাটিগণিতের মতো লাগতেছে আমার কাছে। স্যার এগুলো কি এখানে অ্যালাইন হবে যেভাবে আছে? হ্যাঁ, অবশ্যই। Understand? জি। এরপরে গিয়ে আপনি সেভ করলেন। যদি বলেন যে এটাকে আপনি শেয়ার করবেন, তাহলে আপনি এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। টাইপিং টুল দিয়ে
স্ক্রিনশট নিয়ে নেবেন। একটা পিকচার হয়ে গেল, সেভ করেন। হোম রেন্ট ডেস্কটপে রাখলাম, সেভ ক্লিক করবেন। আপনি এখন চাইলে এটাকে ফেসবুকে পোস্ট করে দিতে পারেন। বুঝলেন? এইভাবে যে কোনো প্রজেক্ট যখন করবেন, সেই প্রজেক্টটা করার জন্য অবশ্যই আপনার এই স্টেপ গুলো খেয়াল রাখবেন। ভিডিওটা দেখে নিন, স্টেপ গুলো কি কি বলেছিলাম সেটা নোট ডাউন করবেন। 4, 5, 10টা যদি আপনি এইভাবে পদ্ধতিটিকে ফলো করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার কাজ অনেক সুন্দর হয়ে গেছে। এই একটা কাজ করতে সর্বোচ্চ কয় মিনিট লাগবে? 5 মিনিট, হ্যাঁ, জি স্যার। বা 10 মিনিট। একটা কম্পোজ করে দিলে কিন্তু আপনি 30-40 টাকা পাচ্ছেন। একটা কম্পোজ করে দিলে আপনি 30-40 টাকা পাচ্ছেন। তাহলে এইটা আপনার মাথার মাধ্যমে, ব্রেনের মাধ্যমে এটা অর্জন করা সম্ভব। আপনি যখন জায়গা মতো একটা দোকান দিবেন, তখন দেখতে পারবেন যে অনায়াসে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন। কিন্তু প্রধান শর্ত হলো আপনাকে কাজ শিখতে হবে। দ্বিতীয় শর্ত হলো আপনাকে একজন সৎ ব্যবসায়ী হতে হবে। 3 নাম্বার শর্ত হলো আপনাকে একটা জায়গা মতো প্লেস দিতে, যেখানে জমজমাট এরিয়া, এই জায়গা। 4র্থ নাম্বার শর্ত হলো আপনার কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজনীয় যে সকল ডিভাইস গুলো দরকার, ওই ডিভাইস গুলো যেগুলো না হলে নয়, কমপক্ষে এগুলো দিয়ে শুরু করা। এরপর আস্তে আস্তে ক্লায়েন্টের কি কি চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ডিভাইস গুলো কালেক্ট করে সেটা দিয়ে পরিপূর্ণ ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা। আপনি একসাথেই একদম সকল মেশিন পত্র নিয়ে আসবেন না কখনো। এটি দেখা গেছে আপনার মোটা অঙ্কের টাকা ইনভেস্ট হবে। তৃতীয়ত হলো আপনি কাজের কোনো কিছু বুঝবেন, জি স্যার। এর জন্য স্টেপ বাই স্টেপ বিষয়গুলো যদি আপনি ফলো করে যান, তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যে কারোর থেকে কোনো ধরনের ঋণ নেওয়া ছাড়া আপনি সুন্দর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারেন। আজকে আপনি একজন ফটোকপির দোকানদার, 1 বছর পরে দেখবেন যে আপনার দোকানের বিকাশ, আপনার দোকানের ট্রেনিং, আপনার দোকানের ছবি প্রিন্ট, ফটোকপি, স্পাইরাল সবকিছু কমপ্লিট, ফুল সেট আপ হয়ে গেছে। তারপরে 1-2 বছর পরে দেখবেন যে এটার পাশাপাশি আপনি কম্পিউটারের পার্টস ইত্যাদি গুলো বিক্রি করা, সার্ভিস করা শুরু করেছেন। 1-2 বছর পরে দেখবেন যে আপনি ওই এলাকার মধ্যে একটা জায়গা কিনেছেন। এগুলো তখন আপনার সফলতার ফলাফল হিসেবে আসবে। জন্য প্রতিটা ব্যবসা করার পূর্বে গবেষণা করতে হবে। বিশেষ করে যে স্টেপ গুলো বলেছিলাম, স্টেপ গুলোকে যদি আপনি সামনে রেখে কাজ করতে পারেন, আশা করি আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন। হতে পারে আজকে আপনি 0 থেকে একটা সময় দেখবেন যে আপনার অধীনে অনেক লোক কাজ করে। এটাকে মাথায় রেখে তাকে ব্যবসা দাঁড় করান। ব্যবসার মধ্যেই মূলত টাকা সব, এবং ব্যবসার মধ্যে মূলত হালাল, এবং ব্যবসার মধ্যেই সবচেয়ে বড় স্বাধীনতা, এবং ব্যবসার মধ্যে সকল ধরনের বরকত আছে। একজন ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দেওয়াও নিজেকে খুব গর্ববোধ মনে হয়, এবং একজন ব্যবসায়ীকে জনগণ ওই ব্যবসায়ী চোখে তাকায়। সুতরাং ব্যবসায়ী আপনাকে হতেই হবে। আপনি মাদ্রাসা যদি খেদমত করেন, সেই খেদমতটা হবে একটা সময় ফি সাবিলিল্লাহ। এই ফি সাবিলিল্লাহ কখন হবে? যখন আপনি একজন ব্যবসায়ী হবেন।
ব্যবসায়ী যখন হবেন তখন একটা নির্দিষ্ট সময় তখন মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ কাজ করতেও ভালো লাগে, এবং যখন ফি সাবিলিল্লাহ নিয়ে আপনি কাজ করবেন তখন দেখবেন যে একটা সময় শিক্ষার মান বেড়ে গেছে। আপনি মাদ্রাসা থেকে টাকা নিচ্ছেন না, মাদ্রাসাওয়ালাও আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না, কোনো ধরনের প্যারাও নাই। তখন কি করে? টাকা পয়সা যেটা আসে ছাত্রদের পেছনে ঢালে। এই তোমাকে বছরে একটা জামা দিলাম, নাও এই বছর থেকে তুমি 3টা জামা পাবে। তোমাকে আমরা 2 বেলা খাবার দিতাম, নাও তুমি এই বছর থেকে 3 বেলা খাবার পাইবে। তোমাকে আমরা বছরে 1 বার 2 বার হাত খরচ দিতাম, এ নাও এখন থেকে প্রতি মাসে হাত খরচ পাইবে। তবুও তুমি ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা মনোযোগী হও এবং শিক্ষার মান বৃদ্ধি করো। বুঝতে পেরেছেন? এভাবে আপনার সামান্যতম চেষ্টার ফল যে কতটা বড় হয় এটা আপনি কখনো নিজেও কল্পনা করতে পারেন। এজন্য কর্মজীবীকে আমরা উৎসাহী যে ব্যবসা হাত দাও, ব্যবসায়ী হও, ব্যবসার পাশাপাশি মাদ্রাসার সাথে ইনভলভ থাকো, মাদ্রাসা থেকে ছুটে যেও না, তাহলে দিন অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা প্রতিষ্ঠা করো, মাদ্রাসাকে নিজের আখেরাত হিসেবে ব্যবহার চেষ্টা করি আমরা সবাইকে নিজের একটা প্রতিষ্ঠিত ব্যবসা ব্যাপারে উৎসাহ দিই। তৌহিদ ক্লাব তার আপনাদেরকে অর্থ দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবে, কেননা তৌহিদ